প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। আর তোমাদের এই পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর, দক্ষিণ কুমিল্লা। আমি আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের পর্ব 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বিষয় হচ্ছে অ্যালগরিদম, প্রবাহ চিত্র এবং প্রোগ্রাম ডিজাইন মডেল। আমরা এই 3টি এরিয়াকে কেন্দ্র করে আমাদের আজকের ক্লাসটি। এই ক্লাসে আমরা যা জানতে পারবো তা হচ্ছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করি। অ্যালগরিদম কি? কোন কাজ সুন্দরভাবে বা সুচারুভাবে সম্পাদন করার জন্য তার যে ধারাবাহিক প্রক্রিয়া, সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অ্যালগরিদম, অর্থাৎ একটি কাজের ধাপ। আমরা একটি কাজকে ধাপে ধাপে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রক্রিয়াকে বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদমের কিছু সত্য রয়েছে। অ্যালগরিদমের নিয়ম বা সত্য। প্রথম নিয়ম হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হইতে হবে। অর্থাৎ আমরা যেন সবাই সহজে বুঝতে পারি সেভাবে অ্যালগরিদম তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে অ্যালগরিদমের প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে। 3 নাম্বার, যুক্তি নির্ভর হতে হবে। 4 নাম্বার, সীমিত ধাপ থাকতে হবে। অর্থাৎ ধাপ কোনোভাবে বেশি হওয়া যাবে না, অতিরিক্ত হওয়া যাবে না। ব্যাপক প্রয়োগ উপযোগী হতে হবে। এবং সর্বশেষ সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। শিক্ষার্থী, আরেকটু দেখে নিই আমাদের অ্যালগরিদমের সত্য। অ্যালগরিদমের সত্য কি? সত্য হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, অর্থাৎ যেন সবাই অ্যালগরিদমটা বুঝে যায়, অ্যালগরিদম দেখে যেন ফ্লোচার্ট তৈরি করতে পারে, সেটা খেয়াল করতে হবে। অ্যালগরিদমের প্রতিটি ধাপ যেন স্পষ্ট হয়, কোন ধাপের পরে আমরা কোন ধাপে যাচ্ছি সেটা আমাদের যেন ক্লিয়ার থাকে। যুক্তি নির্ভর, কোনোভাবে যেন অযৌক্তিক কোনো কিছু আমাদের অ্যালগরিদমে না থাকে। তারপরে ধাপগুলো থাকবে সীমিত, অথচ পুরো প্রোগ্রামটাকে যেন সে আলোকিত করে বা পুরো প্রোগ্রামটাই যেন অ্যালগরিদমের মধ্যে চলে আসে।
ব্যাপক প্রয়োগ উপযোগী, অর্থাৎ আমরা যে অ্যালগরিদমটা তৈরি করব সেটা যেন আমরা পরবর্তী ধাপগুলোর মধ্যে আমরা সহজে ব্যবহার করতে পারি, সেই ব্যাপক উপযোগিতা থাকতে হবে। এবং নির্দিষ্ট আউটপুট, আমরা আসলে কি উদ্দেশ্যে প্রোগ্রামটা তৈরি করতেছি তার একটা নির্দিষ্ট আউটপুট অবশ্যই থাকতে হবে। এই শর্তগুলো মেনে আমাদেরকে অ্যালগরিদম রচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা একটি একক কাজ করব। একক কাজটি হচ্ছে অ্যালগরিদম তৈরির নিয়ম বা শর্তসমূহ উল্লেখ করো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনের দিকে আগাই। অ্যালগরিদমের ধাপসমূহ। অ্যালগরিদমের 5টি ধাপ আছে। 5টি ধাপ। প্রথম ধাপ, শুরু করা। দ্বিতীয় ধাপ, ইনপুট দেওয়া, ইনপুট করা। তৃতীয় ধাপ হচ্ছে প্রক্রিয়াকরণ করা। চতুর্থ ধাপ হচ্ছে আউটপুট বা ফলাফল প্রদান। পঞ্চম ধাপ হচ্ছে প্রোগ্রাম শেষ করা। এখানে আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি এটা স্টার্ট, তারপরে লিখতে পারি ইনপুট, তারপরে লিখতে পারি প্রসেস, এরপরে আউটপুট, তারপরে এন্ড। অর্থাৎ এই 5টি ধাপ আমাদেরকে মেনটেন করতেই হবে অ্যালগরিদম রচনাকালে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা কঠিন লাগার বিষয় নয়, সহজ একটা বিষয়। অ্যালগরিদমের ধাপগুলো আমরা এই 5টা ধাপে কাজগুলো করব। আসলে আমাদের সি প্রোগ্রামের আগে আমাদের এই কাজগুলোকে সাজিয়ে নিতে হবে 5টা ধাপে। সেই 5টা ধাপের প্রথম ধাপটা হচ্ছে আমরা শুরু করব। আমাদের প্রোগ্রাম কি করব সেটা তো আমরা জানি, সেটা আমরা শুরু করব। শুরু করার পরে আমরা প্রোগ্রামে ইনপুট গুলো দেব। আমরা ইনপুট হিসেবে কি আনতে চাই সেটা নিয়ে আসবো। এরপরে হলো প্রক্রিয়াকরণ, কোন প্রক্রিয়ায় আমরা আমাদের এই ইনপুট গুলোকে কাজ করব। তার মধ্যে সাপোজ মনে করো আমরা এ এবং বি এই দুইটাকে যোগ করব। এই দুইটা যদি আমরা যোগ করতে যাই তাহলে কি করতে হবে? এর জন্য আমাদেরকে ইনপুট হিসেবে এ আনতে হবে, ইনপুট হিসেবে বি আনতে হবে। এরপরে এটার যে রেজাল্টের জন্য আমরা ধরলাম সাম, তাহলে সাম হলে এস, আমরা এস নিয়ে আসলাম। আমরা পুরোটাও নিতে পারি, সামও নিতে পারি, সেটা আমাদের ইনপুটে নিয়ে আসতে হবে। এরপরে এটাকে প্রসেস করব। অর্থাৎ প্রসেস হচ্ছে সূত্র। আমি কোন সূত্রের আলোকে আমার প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এরপরে ওই প্রক্রিয়ার আলোকে আমি একটা আউটপুট অবশ্যই চাই। আমার প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমি যে ইনপুটগুলো দিচ্ছি এই ইনপুটের আলোকে প্রসেস করে আমাকে একটা অবশ্যই ফলাফল প্রদান করতেই হবে। সেই ফলাফল প্রদানটাকে আমরা বলতেছি আউটপুট। এরপরে আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করব, অর্থাৎ সমাপ্ত করব। এখন আমরা একটা তাহলে অ্যালগরিদমের উদাহরণ দিই। দুটি সংখ্যা যোগফলের
অ্যালগরিদম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে মডেলটা প্রথম আমরা যে ধাপগুলো 5টি ধাপ দেখিয়েছি, সেই 5টি ধাপেই আমরা একটা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করে দেখালাম। এখানে প্রথমত হচ্ছে কাজ শুরু করো, এরপরে দুটি সংখ্যা পড়ো, অর্থাৎ এখানে আমি উদাহরণ দিয়েছিলাম এ এবং বি। তাহলে এখানে যদি আমরা এ এবং বি কে পড়তে বলি, সেই দুটি সংখ্যাকে পড়লো, পড়ার পরে বললাম যে এবার দুটি সংখ্যাকে যোগফল বের করো, অর্থাৎ দুটি সংখ্যাকে যোগ করো, a প্লাস বি করো, এরপরে ফলাফল প্রদান, ফলাফলে আসবে a প্লাস বি, অর্থাৎ সামটা চলে আসবে। এরপরে আমরা প্রোগ্রামটাকে শেষ করব। এভাবে অ্যালগরিদম হয়ে থাকে। আমরা যদি এই প্রাথমিক ধাপগুলো যদি আমরা বুঝে যাই, আমরা যে কোনো অ্যালগরিদম সহজে করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা প্রবাহ চিত্রের দিকে অর্থাৎ ফ্লো চার্টের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা, যে চিত্রের মাধ্যমে একটা সিস্টেম বা পদ্ধতিকে সহজে উপস্থাপন করা যায় তাকে আমরা বলে থাকি ফ্লো চার্ট। অর্থাৎ ফ্লো অর্থ হচ্ছে প্রবাহ, প্রবাহমান চিত্র। ধারাবাহিকভাবে যে চিত্রের আলোকে এক নজরে আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে দেখতে পারি তাই হচ্ছে ফ্লো চার্ট। প্রবাহ চিত্র দুই প্রকার, যথা সিস্টেম প্রবাহ চিত্র, 2 প্রোগ্রাম প্রবাহ চিত্র। এখন সিস্টেম প্রবাহ চিত্র কি? সিস্টেমটা হচ্ছে আমাদের যে কোনো কাজ বা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে, ধরি একটা অফিসের যে কাজগুলো প্রতিদিন হয়ে থাকে তা একটা নির্দিষ্ট চকের মধ্যে হয়ে থাকে। এই নির্দিষ্ট চকের মধ্যে যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোকে আমরা বলি সিস্টেম প্রবাহ। অর্থাৎ একেবারে A to Z ধারাবাহিক যে কাজগুলো যে প্রক্রিয়ায় আমরা করে থাকি, এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটা সিস্টেমের আওতায় করি তাহলে সেটাকে আমরা বলবো সিস্টেম প্রবাহ চিত্র। এটা কম্পিউটারের সাহায্য হতে পারে, কম্পিউটারের সাহায্য ছাড়াও এই কাজটি হতে পারে, অর্থাৎ সিস্টেম প্রবাহটি চলতে পারে। কিন্তু আমাদের প্রোগ্রাম প্রবাহ চিত্র, এটা প্রোগ্রাম প্রবাহ চিত্র আমাদের কম্পিউটারের সাহায্যে হয়ে থাকে। অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং করি এই প্রোগ্রামিংটা সাধারণত প্রোগ্রাম প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা আগে আমাদের কাজটাকে উল্লেখ করে রাখি, কোথায় কোথায় আমরা কি কাজ করব, এরপরে আমরা এই কাজটা করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ প্রবাহ চিত্র দুই প্রকারের হয়ে থাকে, একটা সিস্টেম প্রবাহ চিত্র আর একটি হচ্ছে প্রোগ্রাম প্রবাহ চিত্র। সিস্টেম প্রবাহ চিত্রটা আমরা বুঝে গেছি, যে কোনো সিস্টেমেটিক কোনো কাজ করাকে বা ওই কাজটাকে আমরা যদি কোনো জায়গায় কোনোভাবে যদি আমরা লিপিবদ্ধ করে রাখি, সেই লিপিবদ্ধ করে রাখার প্রবাহ প্রক্রিয়াটাকে অর্থাৎ ফ্লো চার্টটাকে আমরা বলতেছি সিস্টেম ফ্লো চার্ট। এরপরে হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম ফ্লো চার্ট হচ্ছে আমরা যখন কোনো একটি কাজ করব, কোনো একটি প্রোগ্রাম রচনা করব, সেই প্রোগ্রামটাকে যদি আমরা একেবারে সিকোয়েন্স ধরে ধরে ফ্লো চার্ট করে রাখি, সেই প্রোগ্রাম ফ্লো চার্টটাকে আমরা বলে থাকি প্রোগ্রাম ফ্লো চার্ট। তাহলে আমরা আগে সিস্টেম ফ্লো চার্টে আমরা একটা উদাহরণ দেখি। এখন এগুলোর এক একটা আলাদা আলাদা নাম আছে। এটাকে আমরা বলে থাকি ডকুমেন্ট, এটা হচ্ছে পাঞ্চ কার্ড, এটা হচ্ছে ম্যানুয়াল কাজ। ম্যানুয়ালে যদি আমরা কোনো কাজ করি এই চিহ্ন ব্যবহার করি। এটা হচ্ছে পাঞ্চ কার্ড,
অর্থাৎ কার্ড যদি আমরা পাঞ্চ করি তখন এটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে এটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস যেটাকে আমরা বলে থাকি। এটা হচ্ছে চুম্বক ট্যাপ, চুম্বক চুম্বক ট্যাপ, এটাও চুম্বক ট্যাপ। একই রকম এটাও এটার মতো ডকুমেন্ট, এটাও ডকুমেন্ট, এটাও ডকুমেন্ট। অর্থাৎ একটা সিস্টেম প্রবাহ চিত্রটা, এই চিত্রটা দেখলে আমরা যেন বুঝতে পারি একটা কর্মীদের বেতন রেজিস্টারের জন্য কিভাবে এটাকে আমাদের সিস্টেমে এটাকে ইনপুট করে রাখতে হবে। অর্থাৎ এটাকে একজন কর্মীর বা কর্মীদের বেতনের যে ডাটাবেজে আমরা কিভাবে এই কাজগুলোকে ইনপুট করে রাখবো, সংরক্ষণ করে রাখবো, সেটার একটা প্রবাহ চিত্র এখানে দেখানো হলো। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, সেখানে দেখবো আমরা কর্মীদের জন্য পেরোল রেজিস্টার একটা ডকুমেন্ট, যার কারণে এটা ডকুমেন্টের চিহ্নটা এইভাবে ব্যবহার করা হয়। এরপরে পাঞ্চ কার্ডটা মূলত হচ্ছে পাঞ্চ কার্ডটা হচ্ছে এটা এখানে কি পাঞ্চ বলতে বলা হচ্ছে ম্যানুয়ালি যে কাজগুলো রেজিস্টারে আমরা লিপিবদ্ধ করি সেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এরপরে হচ্ছে পেরোল কার্ড, পাঞ্চ কার্ড। অনেকে আমরা কার্ড পাঞ্চ করে আমরা প্রতিষ্ঠানে ঢুকতে হয়, অথবা আমাদের যদি কোনো কার্ড দেওয়া থাকে সেই কার্ড অনুযায়ী আমরা যদি বেতন তুলে থাকি সেটাকে আমরা বলতে পারি পাঞ্চ কার্ড। অর্থাৎ পাঞ্চ করার অর্থ হলো মেশিনে দিয়ে এটাকে চেক করার যে প্রক্রিয়া থাকে সেটা হচ্ছে মূলত পেরোল কার্ড বা পাঞ্চ কার্ড। এরপরে হলো প্রকৃত বেতন নির্ণয়, এটা একটা প্রক্রিয়া। এটা প্রক্রিয়াটা যদি আমরা কম্পিউটারে করি তাহলে সেটাকে আমরা প্রসেসিং বলে থাকি। সেটা সাধারণত আয়তাকার চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকে। এরপরে বৃত্তাকার চিহ্ন দ্বারা এখানে এটা চুম্বক ট্যাপ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়, এটার নাম হচ্ছে চুম্বক ট্যাপ। বৃত্ত আকারে যদি থাকে এটা পেরোল মাস্টার ফাইল। অর্থাৎ এই মাস্টার ফাইল থেকে আমরা মাস্টার ফাইলে পেরোল গুলো অর্থাৎ কর্মীদের বেতনগুলো আমরা এখানে এই ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখি প্রকৃত বেতন নির্ণয়ের পরে। এরপরে সেখানে যদি এই মাস্টার ফাইল থেকে এক এক সময় এক এক কারণে বেতন কিছুটা পরিবর্তন হইতে পারে বা কম বেশি হইতে পারে, সেটাকে আমাদের প্রকৃতটা নির্ণয় করার পরে সেটা প্রকৃত বেতনটা আমরা জেনে নিতে পারি সেটা ডকুমেন্ট আকারে। সেই ডকুমেন্টটা হইতে পারে সেই বেতনটা আমরা চেক আকারেও পেতে পারি। যদি চেক আকারে পেয়ে থাকি তাহলে চেক আকারে নেব, পরে আমরা ব্যাংকে জমা দিয়ে আমরা বেতনটা তুলে নিতে পারবো। এরপরে মোট বেতনের রিপোর্ট, আমাদেরকে একটা প্রতিষ্ঠানের কতজন কর্মচারী কর্মকর্তা আছেন তাদের প্রত্যেকের বেতন শীট তৈরি করে এটার একটা ডকুমেন্ট রাখতে হয়, অর্থাৎ একটা রিপোর্ট প্রদান করতে হয় প্রতিষ্ঠান প্রধানকে। আমাদের যে কোনো প্রতিষ্ঠানে এই প্রবাহ চিত্রটা কাজে লাগবে। এরপরে আমরা যাই 2 নম্বর হচ্ছে আমাদের প্রোগ্রাম প্রবাহ চিত্র বা প্রোগ্রাম ফ্লো চার্ট। আমরা প্রোগ্রাম ফ্লো চার্টটা দেখি। শিক্ষার্থী আমরা এই ফ্লো চার্টটা একটু খেয়াল করি। এখানেই শুরুতে আমরা প্রোগ্রামটি শুরু করলাম এবং প্রোগ্রামটি শেষ হবে। এটা শেষ তখন হবে এটা যদি হ্যাঁ হয় আর এটা যদি না হয়, অর্থাৎ এটা যুক্তি নির্ভর, হ্যাঁ অথবা না, একটা হইতে পারে অথবা না হতে পারে। এখন এই ধরনের যদি লজিক্যাল বিষয়গুলো আসে তখন আমাদেরকে এই প্রবাহ চিত্রটা দেখানো হয়। ঠিক আমি সিস্টেম ফ্লোচার্টের মতো করে প্রোগ্রাম ফ্লোচার্টের উদাহরণটা নিয়েছি। শুরু করলাম, কর্মীদের উপাত্ত গ্রহণ করলাম, সেটা ইনপুট। এটা হচ্ছে ইনপুটটা মূলত হচ্ছে এটাকে দেখানো হয়, এটা সংযোগ চিহ্ন, বৃত্তটাকে সংযোগ চিহ্ন, আর এটা হলো ডিম্বাকার বৃত্ত। যেগুলো ডিম্বাকৃতির বৃত্ত সেগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট হিসেবে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা হলো শুরু এবং শেষ। শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতি,
ডিম্বাকৃতির বৃত্ত হচ্ছে শুরু এবং শেষ, এই দুইটা হচ্ছে একই রকম। এরপরে যদি বৃত্ত হয়, বৃত্ত হলে এটা হবে সংযোগ, বৃত্ত হয় সংযোগের জন্য। আর ইনপুট এবং আউটপুট হচ্ছে সামান্তরিক চিহ্ন ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য। এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য। এরপরে ডায়মন্ড আকৃতি ব্যবহার করি আমরা সাধারণত সিদ্ধান্ত গ্রহণের জন্য। এটা হচ্ছে সিদ্ধান্তের জন্য। যদি আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এই জায়গায় আমাদের সিদ্ধান্তে আসতে হচ্ছে যে আমাদের কাজ কি শেষ হচ্ছে না, আমরা কি কোনো উৎপাদ্য গ্রহণ করেছি, যদি করে থাকি হ্যাঁ শেষ, তাহলে প্রোগ্রাম শেষ। আর যদি বলি যে না প্রোগ্রাম আমার শেষ হয়নি, তাহলে কি করতে হবে, এই মাসে আমার বেতন কম বেশি আছে। যদি এমন হয় যে একই বেতন বারবার চলতেছে, তাহলে আমরা এখান থেকে এসে এখানে শেষ করে দেব। কিন্তু যদি কোনো পরিবর্তন দেখা দেয়, তখন আমাদেরকে আবার হিসাব নিকাশ করতে হবে, হিসাব নিকাশ করে দেখতে হবে, প্রয়োজনীয় যদি কর্তন থাকে সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রকৃত বেতনটাকে নির্ণয় করতে হবে। এই যে নির্ণয়ের বেতন হিসাব করা, প্রয়োজনীয় কর্তন আদি, প্রকৃত বেতন নির্ণয়, এখানে আমরা যে চিহ্নটা ব্যবহার করলাম, এই চিহ্নটা হচ্ছে আয়তাকার। এই আয়তাকার চিহ্নটা যেখানে দেখব, সেখানে আমাদের হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি প্রসেসিং, অর্থাৎ 5টা ধাপের মধ্যে এই ধাপটাই হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে ফলাফল পাওয়া, সেটা হলো প্রকৃত বেতন প্রদর্শন করা। যখন প্রদর্শন কথা বলা হবে, তখন সেটা হবে সামান্তরিক আকৃতির, সেটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এখানে আমরা চিহ্নগুলো দেখলেই বুঝে যাব যে কোনটা আউটপুট, কোনটা ইনপুট, কোনটা শুরু কোনটা শেষ। শুরু শেষের একই রকম চিহ্ন, তারপরে ইনপুটের একই রকম চিহ্ন, প্রসেসিং এর একই রকম চিহ্ন। এর মাঝে এবার পরিবর্তনশীল যেগুলো, সেগুলো হচ্ছে যেমন সিদ্ধান্ত গ্রহণের জন্য ডায়মন্ড ব্যবহার করি, সংযোগের জন্য বৃত্ত ব্যবহার করি। এই কারণে কাজে কাজে আমাদের কিছু জিনিস আসবে নতুন নতুন, সেগুলো আমরা নতুন নতুন ভাবে অ্যাডপ্ট হয়ে যাব, কিন্তু বেসিক এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই চিহ্নগুলো মনে রাখতে পারি, আমরা সহজে একটি প্রোগ্রাম ফ্লোচার্ট তৈরি করতে পারবো। আশা করি তোমরা প্রোগ্রাম ফ্লোচার্ট তৈরি করতে সক্ষম হবে। এবার আমরা সর্বশেষ প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কে একটু আলোচনা করব। প্রোগ্রাম ডিজাইন মডেল। প্রোগ্রাম ডিজাইন মডেলের মধ্যে আমরা এখানেও 4 ধরনের মডেল আমরা নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং, স্ট্রাকচারটা আমরা 3 ধরনের দেখে থাকি। এটাকে আমরা 3 ধরনের দেখে থাকি, 3 ধরনের হয়ে থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে পর্যায়ক্রমিক, 2 নম্বর হচ্ছে সিদ্ধান্তমূলক, 3 নম্বর হচ্ছে চক্রাবর্ত কাঠামো।
স্ট্রাকচার যদি আমরা তৈরি করতে যাই তবে আমরা এই তিন ধরনের স্ট্রাকচার দেখে থাকি। তিন ধরনের স্ট্রাকচারের মধ্যে প্রথমটা হচ্ছে পর্যায়ক্রমিক চলতে থাকে একটার পর একটা। সিদ্ধান্ত গ্রহণ যদি আসি, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে সেটা যে কাজটি করতে হয় সেটা হচ্ছে নির্বাচনে যেতে হয়। এরপরে চক্রাকারে, অর্থাৎ যদি এটা যদি ক্রমবর্ধমানে চলতে থাকে একই লুপের মধ্যে, তখন সেটাকে আমরা বলি চক্রাবর্ত কাঠামো। এই তিন ধরনের কাঠামো স্ট্রাকচারে হয়ে থাকে। আমরা এবার একটু দ্বিতীয় দেখব, দ্বিতীয় ডিজাইনটা। দ্বিতীয় ডিজাইনটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিং যেটাকে আমরা বলি GUI, GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আবারও বলতেছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা চিত্রভিত্তিক, আমরা চিত্র দেখে দেখে, গ্রাফ দেখে দেখে এগিয়ে যেতে পারি, সেটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল। অর্থাৎ গ্রাফের কাজ করা হয় যেখানে, যেমন ভিজুয়াল বেসিক, ভিজুয়াল C++, ভিজুয়াল যেখানে গ্রাফিক্যাল কাজ থাকে সেগুলোকে আমরা বলি ভিজুয়াল প্রোগ্রামিং, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। অর্থাৎ ব্যবহারকারীরা চিত্রভিত্তিক ভাবে চিত্র ধরে 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 প্রোগ্রামের সামনের দিকে এগিয়ে যেতে পারবে। যেমন আমরা কম্পিউটারে বিভিন্ন আইকন দেখতে পারি, এগুলো ক্লিক করে 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 আমরা প্রোগ্রামে ঢুকে যাই, সেগুলো হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। এরপরে আমরা 3 নম্বর মডেলটাই যাই। 3 নম্বর মডেল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে বলা হয় OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা সাধারণত আমরা এটাকেও 3টা ভাগে দেখতে পাই। 3টা ভাগের মধ্যে আমরা প্রথমটা পাই এনক্যাপসুলেশন। এটা যেমন ডেটা প্লাস যুক্তি, ফলাফল দাঁড়ায় অবজেক্ট। এখান থেকে আমরা একটা অবজেক্ট পেয়ে যাই এই ডেটা এবং যুক্তি থেকে। ডেটা এবং যুক্তি দুইটা মিলে আমরা একটা অবজেক্ট পেয়ে যাই, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। 2 নম্বর হচ্ছে ইনহেরিটেন্স। যেমন ক্লাস 1, ক্লাস এ থেকে আমরা টি এর মতো যদি চিন্তা করি তাহলে পাই আমরা ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। এগুলো হচ্ছে ইনহেরিটেন্স। 3 নম্বর যেটা, সেটা হয় আমরা পলিমরফিজম। পলিমরফিজমটা মূলত হচ্ছে একই কাজের ভিন্ন ভিন্ন রূপ। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে ভাষা, আমরা যদি কে কিভাবে শব্দ করে
পাখি কিভাবে শব্দ করে, কুকুর কিভাবে শব্দ করে, বিড়াল কিভাবে শব্দ করে, মানুষ কিভাবে শব্দ করে, বাঘ কিভাবে শব্দ করে, শিয়াল কিভাবে শব্দ করে, গরু কিভাবে শব্দ করে, ছাগল কিভাবে শব্দ করে। এই যে এগুলোকে যদি আমরা একসাথে যদি সবার এই ভাষাটাকে এক জায়গায় নিয়ে আসি, সেটাকে বলা হচ্ছে পলিমরফিজম, অর্থাৎ অনেকগুলোর একই অবস্থায় নিয়ে আসা, একই কাঠামোতে নিয়ে আসা। ভিন্ন আঙ্গিকের ভিন্ন পরিস্থিতিকে একটা পরিস্থিতিতে নিয়ে আসাই হচ্ছে পলিমরফিজম। তাহলে আমরা 3 নম্বর অবজেক্ট আমাদের গেল। এবার আমরা একটু জেনে নিই ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামটা ডিজাইন মডেল যেটা, সেটা হচ্ছে মূলত চিত্রভিত্তিক প্রোগ্রামিংকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম বলে। চিত্রভিত্তিক, ইভেন্ট মানে হচ্ছে চিত্র, যেমন কমান্ড এবং ক্লিক। আমরা সাধারণত কম্পিউটারে কমান্ড দিয়ে থাকি, এরপরে ক্লিক করে থাকি, কমান্ডে ক্লিক করে থাকি। এখানে এটা হচ্ছে নিয়ন্ত্রক আর এটা হচ্ছে ইভেন্ট। অর্থাৎ এখানে ইভেন্ট যেটা সেটা হচ্ছে এটা, আর ড্রাইভার যেটা সেটা হচ্ছে এটা। অর্থাৎ চিত্রভিত্তিক, আমরা চিত্র দেখে দেখে যদি আমরা কোনো প্রোগ্রামকে পরিচালনা করতে পারি, সেই মডেলটাকে বলা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি আজকে আমরা 3টি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থী, এই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া হলো, বাড়ির কাজটি তোমরা লিখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাজটি লিখে নিয়েছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা থাকলো।